দেখ, গত 3 মাসে যতগুলো মেয়ে ছেলে এখানে এসছে না, সবগুলোর A to Z আমার জানা আছে। তবে এই মেয়েটা এখানকার নয়। 12ই ফেব্রুয়ারি থেকে পাওয়া যাচ্ছে না এই মেয়েটাকে। এখানকার কোনো বারেই মেয়েটা নেই। তাহলে জানিস তো কোথায় খুঁজতে হবে? কোথায়? আরে পোরাস রোড কামাটিপুরায় যা, ওখানকার দালালদের মধ্যে এই ছবিটা দেখা নে। ধর, বার ড্যান্সারের নামে না অনেক মেয়ে ছেলেকে পার্সেল করে দেয় ওখানে। নেহা, দিশা আমাদেরকে লুকিয়ে আকরামের সাথে কোনো প্ল্যান বানায়নি তো? আমি ঠিক জানি না মা, কিন্তু তুমিই ভাবো না, দিশা তো আজ পর্যন্ত আমাদেরকে লুকিয়ে এরকম কিচ্ছু করেনি, তাহলে আজ কেন করবে? আর ওই মুসলিম ছেলেটার ব্যাপারে তো দিশাই আমাদের এসে বলেছিল। স্যার, ওর দ্বিতীয় কোনো বয়ফ্রেন্ড থাকতেই পারে না। দিশা এসব ব্যাপারে খুব স্ট্রেট ফরওয়ার্ড, আর ওর নীতিবোধ খুব স্ট্রং। যদি দ্বিতীয় কোনো বয়ফ্রেন্ড থাকতো তাহলে আগেই আকরামের সঙ্গে সম্পর্ক ভেঙে যেত। হয়তো সম্পর্ক জোড়ার প্ল্যান ছিল, তাই ওকে ফাঁসিয়ে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা দিশা ওই লোকটার সঙ্গে দেখা করে। কিন্তু এটা আমরা জানতে পারছি না যে ওই লোকটা কে। কিন্তু স্যার, এটা তো নিশ্চিত নয় যে সে প্রেমিকই হবে। চেনা পরিচিত কেউ হতে পারে, কোনো মহিলা হতে পারে, যে কেউ হতে পারে। হ্যাঁ, হলে তো অনেক কিছুই হতে পারে, কিন্তু ওই সন্ধ্যাবেলা কারোর সাথে দেখা করা আর দুটো আননোন ফোন কলস পরিষ্কার ইঙ্গিত করছে যে এখানেই কোনো আশেপাশে কেউ একজন গেম খেলছে। স্যার, আমি সেটাই বলছি যেটা আমি দেখেছি। স্যার, এবার আপনি বিশ্বাস করুন না করুন, আমি কি করতে পারি? তুই এইটা করতে পারিস যে বুদ্ধিমানের মতো কাজ করতে পারিস। দিশাকে যে তুই গায়েব করেছিস না, ব্যাস সত্যি কথাটা বলে দে। স্যার, আমি ওকে কিডন্যাপ করিনি। স্যার, 1000বার জিজ্ঞেস করলেও আমার এই একই উত্তর। ডান্স বার মানে যেখানে ওই হ্যাঁ, ওই মুম্বাইতে অনেক আছে। স্যার, দিশা এরকম জায়গায় কাজ করার জন্য বাড়ি ছেড়ে চলে যাবে, তাও নিজের ইচ্ছে? আপনি বলুন স্যার। বলা তো আপনার কাজ, আমার কাজ হলো শুধুমাত্র প্রশ্ন করা। তাহলে স্যার, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ জোর করে ওকে কিডন্যাপ করেছে, ওকে কেউ ঠকিয়েছে, ওর বিশ্বাস ভেঙেছে কেউ। আর স্যার, দিশা ইদানিং আকরামকে সব থেকে বেশি বিশ্বাস করতো। আমি দিশাকে বেঁচে দিয়েছি ডান্স বারে মুম্বাইতে। স্যার, আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি। অনেক কষ্ট করে আমি ইলেকট্রিশিয়ানের কোর্সটা করেছি স্যার, আর কারোর একটা টাকা আমি এদিক থেকে ওদিক করিনি স্যার। আর সবাই আমার কাজের প্রশংসা করে স্যার। শিল্পা, দিশা ওদের কাজ করানোর জন্য আমাকে ওদের সাথে নিয়ে গেছিল। আর স্যার, কাজ করতে করতে আমাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় স্যার। তবে থেকে আমি আমাদের সম্পর্কটা কিভাবে বাঁচাচ্ছি শুধু আমিই জানি স্যার। খুবই নোংরা অপবাদ লাগিয়েছেন আমার ওপর। ম্যাডাম, মুম্বাইতে যতটা খোঁজ নেওয়া যেত নিয়েছি। সাতারাতে তন্ন তন্ন করে খুঁজেছি, ডান্স বার, রেড লাইট এরিয়া, ট্রাফিকিং এর অ্যাঙ্গেল, ওই সমস্ত ফোন কলগুলো, কোথা থেকে কোনো খবর পাইনি ম্যাডাম। আমি তোকে বাস আর রেলওয়ে স্টেশনের দিকটা খোঁজ করতে বলেছিলাম, করেছিস? করেছি তো ম্যাডাম, কোথাও থেকে কোনো সূত্র এই জন্য পাওয়া যাচ্ছে না কারণ আমার মনে হয় দিশা এটা চায় না যে ওর খোঁজ পাওয়া যাক। যদি কোনো ট্রাফিকিং গ্যাং র্যান্ডম কিডন্যাপ করে তাহলে আমাদের র্যাডারে তো ধরা পড়বেই, আর তাহলে ওদের পুরো গ্যাং কনসাস হয়ে যেত। স্যার, দিশা নিজের থেকে গায়েব হয়েছে হয়তো, তা না হলে কোনো না কোনো রেডারে কোনো না কোনো সিগন্যাল আমরা নিশ্চয়ই পেতাম। কিন্তু এখন অবধি আমাদের হাতে একটাও প্রমাণ আসেনি। আর এই ফোনগুলো তো পুরো স্ট্রেঞ্জ মনে হচ্ছে স্যার, হয়তো বন্ধু বান্ধবী করেছে, মেবি দ্বিতীয় লাভার। স্যার, দিশার মা ওর প্রথম বয়ফ্রেন্ডকে একদম পছন্দ করতো না, কেননা অন্য রিলিজিয়নের ছিল। বাট স্যার, দিশার যদি অন্য বয়ফ্রেন্ড হয়ে থাকে আর সে সেম রিলিজিয়নের হয়, তাহলে দিশার মায়ের কি প্রবলেম ছিল? তবে কি মার্ডার হতে পারে? ইয়েস স্যার, কেন হতে পারে না? দিশাকে মেরে খুনির লাভটা কি? দিশা তো এমন কিছু বড় লোক নয় যে নিজের প্রচুর প্রপার্টি রয়েছে সেটা কাউকে দিয়ে যাবে। আমরা এই মার্ডারের অ্যাঙ্গেলটাকে কিছুক্ষণের জন্য হোল্ডে রাখছি, আর সেই পসিবিলিটিকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি যে দিশা নিজের থেকে পালিয়েছে না নয়। স্যার, 6 দিন হয়ে গেছে দিশা নিখোঁজ হয়েছে, বলা ভালো নিজেই নিখোঁজ হতে চেয়েছে। আর ওই 6 দিন পৃথিবীর থেকে বাঁচিয়ে সার্ভাইভ করা অতটাও সোজা নয় স্যার। ও যদি কোনো হোটেলে থাকে তো নিশ্চয়ই খরচা হচ্ছে। ও ক্যাশ ইউজ করেছে, হয়তো কার্ড ইউজ করেছে, হয়তো। দিশার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করবো নাকি স্যার? হ্যাঁ, ব্যাংক ডিটেলসটা দেখো, আর যে যে অ্যাঙ্গেল প্রমাণ করা যাচ্ছে না সেগুলো রুল আউট করো। আগে না, দিশা ভারদ্বাজের অ্যাকাউন্ট থেকে 10 ফেব্রুয়ারির পর আর কোনো উইথড্রল হয়নি। চেক, এটিএম, কোনো উইথড্রল নেই? না স্যার, দিশা ভারদ্বাজের অ্যাকাউন্টের লাস্ট ট্রানজাকশন 10 ফেব্রুয়ারি হয়েছে গণেশ মন্দিরের কাছে এটিএম থেকে। দিশা ভারদ্বাজ 3000 টাকা তুলেছে। ম্যাম, আমাদের পার্টনারশিপ ফোরামের অ্যাকাউন্ট ছাড়া দিশার একটা সেভিং অ্যাকাউন্ট আছে, যেটার ব্যাপারে আমি জানি। শিল্পা, তোমাদের লাইনে ক্যাশ ট্রানজাকশন তো হয়ে থাকে তাই না? তো দিশার অ্যাকাউন্টে কোথা থেকে কোনো বড় অ্যামাউন্ট ঢুকেছিল যেটা ও আজও ইউজ করে? নো ম্যাম, আমাদের ফোরামে আমরা প্রথম থেকেই চেকই নিই।
কখনো কখনো ক্যাশ নিতাম, কিন্তু নোট বাতিলের পর সেটা পুরো বন্ধ হয়ে গেছে। দিশা ওর ব্যাংক অ্যাকাউন্ট নিজেই সামলাতো। আমরা ওইসব ব্যাপারে কিছুই জানি না। প্রথমেও তুমি আমাদের কাছে আকরামের কথা বলনি, আর এখন দিশা নিখোঁজ হওয়ার অনেক দিন হয়ে যাওয়ার পরে ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস হয়ে গেছে। যদি তুমি এটা ভেবে থাকো যে আমাদের কাছে সবকিছু না বললেও চলে, তো এরকম ভেবো না, পুরোটা বলো। আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে আমাদেরকে বলুন। মেয়ে আপনার হারিয়েছে, কি করে হারালো, কোথায় যেতে পারে, এগুলো আমাদের থেকে বেশি আপনি ভালো জানবেন, আর আমাদেরও বলতে পারেন। কিন্তু আপনার মধ্যে না সেই ব্যাপারটা দেখা যাচ্ছে, আর না কোনো তাপুত। আকরামের ব্যাংক অ্যাকাউন্টও চেক করেছি স্যার, কোনো ইররেগুলারিটি নেই। তাহলে দিশা নিজে পালায়নি। আমার মনে হচ্ছে দিশাকে মার্ডার করা হয়েছে। স্যার জানি না স্যার কতটা সাহায্যে লাগতে পারে, কিন্তু দিশার অ্যাকাউন্টে একটা বড় ট্রানজাকশন হয়েছে ডিসেম্বর 2016-তে। ক্যাশ জমা করা হয়েছে পুরো 6 লাখ 3 বারে। স্যার গত বছরের স্টেটমেন্টটা দেখুন। অন অ্যান অ্যাভারেজ দিশার অ্যাকাউন্টে প্রত্যেক মাসেই 1 লাখ টাকা ডিপোজিট করা হয়েছে, কোনো মাসে তো 2 লাখ টাকাও করা হয়েছে, আর একবার 3 লাখ টাকাও। ওর ইন্টেরিয়র ডিজাইনের কাজ ভালো চলছিল? না স্যার, শিল্পার সাথে কথা হয়েছে। নো ম্যাম, ইম্পসিবল। এত বড় অ্যামাউন্ট তো কখনো আমাদের অ্যাকাউন্টে আসেই না। আর তাছাড়াও গত বছর আমাদের প্রফিটের কাছাকাছিও ছিল না। তাহলে কি দিশার নিরুদ্দেশ হওয়াটা এই টাকার সঙ্গে জড়িয়ে? আর একটাও কথা স্যার, এই দেখুন, নভেম্বর 2016-তে দিশা কোনো প্রপার্টি কনসালটেন্টের অ্যাকাউন্টে 8 লাখ টাকা ট্রান্সফার করেছিল বাই চেক। স্যার হয়তো কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেছিল। আর এন কনসালটেন্সি, কথা বলো এদের সাথে। আমার ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে, বাকি ব্যাপারটা ডিসকাস করি। ঠিক আছে, আমার অফিসে বসে ডিসকাস করুন। আগে আমি আরএন কনসালটেন্ট থেকে রমেশ নাথকার্নি বলছি। দিশা ভরদ্বাজ ফ্ল্যাট বুক করিয়েছেন অস্মিতা কলোনিতে। ওই ফ্ল্যাটটা আমরা দেখতে চাই। কেন, কি ব্যাপার স্যার? দিশা এই মুহূর্তে মিসিং রয়েছে, তো এই মুহূর্তে ওর ফ্ল্যাটে কে আছে? অস্মিতা কলোনি এই সাতারাতেই আছে, হাইওয়ের কাছে। খুব অদ্ভুত ব্যাপার, তোমরা দুজন জানোই না। দিশা তো কখনো আমাদের এই ফ্ল্যাটের ব্যাপারে কিছু বলেইনি। নেহা, দিশা মাকে কিছু বলেনি তো? কি দিশা ফ্ল্যাট বুক করেছে? কিন্তু এত টাকা ও কোথা থেকে পেল? আর এ সম্পর্কে ও আমাকে কেন বলেনি? মা, অরবিন্দ আর আমাকেও ও কিন্তু কিছুই বলেনি। এই দিশাও না আমাদের লুকিয়ে কি সব করে বেড়াচ্ছে। জানি না ওর সম্পর্কে আর কি কি জানা যাবে। নমস্কার স্যার, ফ্ল্যাটের চাবি আছে আমার কাছে। তো এতক্ষণ নাটক করছিল কেন? নাটক না স্যার, ওই দিশা ভরদ্বাজ ফ্ল্যাটের পুরো পেমেন্ট করেইনি স্যার, সেই জন্য আমি ওকে পজিশন দিইনি এখনো আমরা পর্যন্ত। শুধু ফ্ল্যাটটা দেখবো। কই না তো, দিশা তো আমাকে কোনো ফ্ল্যাটের ব্যাপারে কখনো কিছু বলেনি। তুমি আমায় বলেছিলে তুমি আর দিশা একে অপরের খুব ক্লোজ, একে অপরকে সব কথা বলো। তাহলে একটা ফ্ল্যাট, নিজের বাড়ি, একটা কাপলের অনেক বড় স্বপ্ন হয় আকরাম। তো দিশা এই স্বপ্নটা একা কেন দেখলো? সেটা আপনি ওকেই জিজ্ঞেস করুন, আমি এইসব ব্যাপারে কিছু জানি না। দিশা ম্যাডাম হোম লোনের জন্য জানুয়ারির 2nd উইকে অ্যাপ্লিকেশন করেছিলেন। দিশা এই মুহূর্তে মিসিং, আর আমাদের নোটিসে ওর ব্যাংক ট্রানজাকশনটা এসছে। ওর অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা জমা হয়েছে, তাও ক্যাশে। কিন্তু ওর কাছের লোকেরা কেউ এই ক্যাশের ব্যাপারে কিছুই জানে না, আর না এই ফ্ল্যাটের ব্যাপারে। সাহেব, উনি পুরো ফ্ল্যাটটাই দেখেছেন, পছন্দ হয়েছে ওনার, বুকিং অ্যামাউন্টও দিয়েছেন, পরপর সমস্ত ইনস্টলমেন্টও দিয়েছেন উনি, কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট সেটেল হয়নি এখনো। ফ্ল্যাট কার নামে কেনা হয়েছিল? দুজনের নামে স্যার। ফার্স্ট ওনার হলেন দিশা ভরদ্বাজ। আর দ্বিতীয় নাম? দিশা ভরদ্বাজ হোম লোনের ব্যাপারে কথা বলেছিলেন, কিন্তু উনি দ্বিতীয় অ্যাপ্লিকেন্টের নাম দিতে চাইছিলেন না। তাই আমরা ওনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করি, কারণ ফ্ল্যাট দুজনের নামে ছিল। সেকেন্ড অ্যাপ্লিকেন্টের নামটা কি? নেহা অরবিন্দ কাটকার। নেহা, দিশার দিদি।
কিন্তু এই ডকুমেন্টে তো নেহার সিগনেচার নেই। স্যার পুরো সাইন করা এখনো বাকি আছে, কিছু ফর্মালিটিসও বাকি আছে, কিন্তু বুকিংটা হয়ে গেছে। নেহা, কি হয়েছে? মা, দিশা যে ফ্ল্যাটটা বুক করেছে তাতে দ্বিতীয় নামটাও আমার রেখেছে। নেহা, তুই সব কিছু জানিস তাই না? কিন্তু তুই আমাকে মিথ্যে বলে গেছিস। কি চলছে তোদের দুই বোনের মধ্যে? দিশা কোথায় আছে বল। মা, আমি জানি না যে দিশা কোথায় আছে, আর আমি কোনো মিথ্যে কথা বলিনি তোমাকে। দিশা তো না আমাকে এই ফ্ল্যাটের ব্যাপারে বলেছে, না অন্য কোনো ব্যাপারে। ও আমাকে বলেনি মা। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি এইসব শুনে। কখনো না কখনো এই সত্যিটা আমার সামনে আসতোই, কিন্তু সত্যি কথাটা আমার সামনে আসতেই অনেক দেরি হয়ে গেছিল। আমি এর কারণ ছিলাম, আমি এর ভুক্তভোগী ছিলাম, কিন্তু আমার কাছেই অনেক ঘটনা অজানা ছিল। স্যার, আমাদের মধ্যে কেউই কিন্তু এই ফ্ল্যাটটার ব্যাপারে কিছু জানতো না। আমরা তো নিজেরাই অবাক হয়ে গেছি শুনে। নেহা দেবী, ফ্ল্যাটের ডকুমেন্টে আপনার সই নেই, কাজেই মেনে নিলাম যে আপনি হয়তো এই ফ্ল্যাটের ব্যাপারে কিছুই জানেন না। আমি এটাও মেনে নিলাম যে নেহার বিজনেস পার্টনার শিল্পাকে, এমনকি আকরামকে কিছুই জানানো হয়নি। কিন্তু দিশা এটা কেন করলো, অন্তত এইটুকু তো আপনি জানেন। কিছু তো একটা আছে, দিশার এরকমভাবে নিখোঁজ হওয়া, তারপর ওর সম্বন্ধে এক একটা ব্যাপার এভাবে বাইরে বেরিয়ে আসা, আর সব ব্যাপারে আপনাদের উত্তর আপনারা কিছুই জানেন না। দেখুন, আসলে আমি মিথ্যে কথা বলি না। আকরামের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আপনি কিচ্ছু বলেননি। স্যার, তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো কিছু কথা বলা হয়নি, কিন্তু বাদবাকি কথা আমরা সমস্তই বলেছি আপনাকে। স্যার, আমরা কিছু লুকোইনি আপনার কাছ থেকে। তাহলে দিশা কেন লুকিয়েছিল? ও ফ্ল্যাট কিনেছিল, কোনো সবজি তরকারি তো কেনেনি। বলেনি ঠিক আছে, কিন্তু ওর অ্যাকাউন্টে কয়েক লাখ ক্যাশ ডিপোজিট হয়েছে। কিন্তু এই ক্যাশ কোত্থেকে এলো আপনারা কিছুই জানেন না। স্যার, এখন নেহা দিদির নাম দেওয়া হয়েছে তো উনিই জানবেন। আমার তো এটা খুবই অবাক লাগছে। কিন্তু নেহার নামই কেন, অন্য কোনো নাম নয় কেন? হ্যাঁ স্যার, দিশাও দিদিকে নিয়ে খুব টেনশন করে। এত টেনশন কোন ব্যাপার স্যার, নিয়ে? দিশা এই ব্যাপারটা মেনে নিতে পারে না যে অরবিন্দ ওর বউকে বাপের বাড়িতে রেখে দেয়। স্যার, এই ব্যাপার নিয়ে ও খুব রাগারাগি করতো। এমনিতে আমার জামাইবাবু খুব একটা খারাপ না, কিন্তু আমার এই দিদি আছে না, ও ভীষণ বোকা। কোনো মানুষ পরিশ্রম করছে, খেয়াল রাখছে তোমার বোন আর বোনের মেয়েকে, আর তাও ভালো মতো রাখে। প্রত্যেক মাসে খরচের টাকা দেওয়াটা খেয়াল রাখা নয় আকরাম। বিয়ে করার পর যখন দিদি আবার এই বাড়িতেই ফিরে এলো না, আমার তখনই এতটা খারাপ লেগেছিল ব্যাপারটা যে কি বলি। আরে আমি বলতে চাইছি যে বিয়ের পর প্রত্যেকটা মেয়ে নিজের একটা সংসার চায়, সে ছোটই হোক না কেন, কিন্তু নিজের হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট, বর ভালোবাসে, সুখে দুঃখে সবসময় তোমার সাথে থাকবে, এরকম ভিতুর মতো নয়। আর যদি ভিতুর মতোই থাকতে হয় তাহলে বিয়েটা কেন করলে? প্রত্যেকের জীবনেই না কোনো না কোনো প্রবলেম থাকে। ওরা দুজন যাই হোক একসাথে পাশাপাশি রয়েছে না। আমাদের দুজনকে দেখো, 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, আর তোমার মা কিছুতেই মানছে না। শক্ত, কিন্তু মায়ের শক্তিটা একাকিত্বের জন্য এসেছে। একা সম্পূর্ণ নিজের হাতে মা আমাকে আর দিদিকে বড় করেছে, মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, এটা শুধু আমিই জানি। আমি মাকে কখনো কষ্ট দিতে পারবো না। হতে পারে আমাদের আরো 2 বছর লাগবে, কিন্তু মা যতদিন না নিজে রাজি হচ্ছে আমরা অপেক্ষা করব। স্যার, দিশা যদি ওর বোনকে না বলে থাকে যে নতুন ফ্ল্যাটে ওর নাম দেওয়া রয়েছে, সেটাতে তো ওরও ভুল নেই, তাই না স্যার? হয়তো ওর দিদিকে সারপ্রাইজ দিতে চাইছে। সারপ্রাইজ তো আমি আকরাম। এই ব্যাপারটা নিয়ে যে প্রতি মাসে দিশার কাছে লাখ টাকা কোত্থেকে আসছিল? স্যার, দিশা যদি ওর বোনকে না বলে থাকে যে নতুন ফ্ল্যাটে ওর নাম দেওয়া রয়েছে, সেটাতে তো ওরও ভুল নেই, তাই না স্যার? হয়তো ওর দিদিকে সারপ্রাইজ দিতে চাইছে। সারপ্রাইজ তো আমি আকরাম। এই ব্যাপারটা নিয়ে যে প্রতি মাসে দিশার কাছে লাখ টাকা কোত্থেকে আসছিল? নেহা, হুম? আমার দিশার সঙ্গে অন্য কিছু হয়নি তো? না মা, তুমি এরকম কেন বলছো? তাহলে ও কোথায় চলে গেল? আমার মেয়ে এখনো পর্যন্ত কেন বাড়ি ফিরে এলো না? হ্যাঁ স্যার, দিশার রাগ ছিল। আমাদের বিয়ের পরেও বেশ কিছুদিন ধরে ওর রাগটা ছিল যে কেন ওর দিদি বাপের বাড়িতে থাকে, কেন আমি তাকে আমার বাড়িতে আনি না। স্যার, কি করে নিয়ে যাব বলুন? আমার মা দিশা ওর ফ্ল্যাটের পেপারে নেহার নাম অ্যাড করেছিল, ওকে না জানিয়েই। হয়তো ওর দিদি বা তার মেয়ে রানীর ব্যাপারে ভেবেছিল, ওর ফিউচার নিয়ে ভেবেছিল, যেটা আপনি ভাবেননি। না স্যার, সেরকম নয় ব্যাপারটা। নেহা রানী আমার দায়িত্ব,
আর সেই দায়িত্ব আমি পালন করছি। তাহলে দিশা কেন দায়িত্ব নিয়েছিল? আর এই সমস্ত ব্যাপারগুলো এতদিন প্রকাশ পায়নি কেন? যদি আমি জানতাম স্যার, এখন তো আমার মনে হচ্ছে যে দিশাকে আমি চিনিই না। এই দিশা সেই দিশা নয় যাকে আমি গত 7 বছর ধরে চিনি। হয়তো গত 7 বছর ধরে দিশা এরকম ছিল না। মানে হয়তো গত 7 বছর ধরে দিশা অন্যরকম জীবনযাপন করছিল, কোনো বিশেষ উদ্দেশ্যে। স্যার, এই দুরকম জীবন উদ্দেশ্য কি বলছেন আপনি এসব? আর দিশা কেন করবে এরকম? ফ্ল্যাট কেনার জন্য। কিন্তু চুপি চুপি কেন? আর তাহলে নিজেই উধাও কেন হয়ে গেল? হয়তো এই কথাটা দিশার মুখ থেকে আমরা কোনোদিনই জানতে পারবো না। মানে স্যার, দিশা হতে পারে, তো আক্রম। এই মুহূর্তে বলাটা খুব মুশকিল। আমার তো মনে হয় না দিশা ওই দিন সন্ধ্যায় বাগানে আকরম ছাড়া আর কারোর সঙ্গে দেখা করেছিল। এই দ্বিতীয় ব্যক্তির গল্পটা আকরমের মন গড়া, মিথ্যে। আকরম সম্ভবত ফ্ল্যাটের কথাটা জানতে পেরে গেছিল। নেহা সেকেন্ড হোল্ডার এটা জানতে পেরে হিংসায় রাগে জ্বলছিল হয়তো। কিন্তু স্যার আপনার কাছে তো আক্রমের এগেনস্টে কিছুই ছিল না, আর ওই দুটো আননোন নাম্বারও কিন্তু ট্রেস করা পসিবল হয়নি। এই ব্যাপারটা স্যার একেবারেই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। আমাদের কাছে একটা প্রমাণও ছিল না যার সাহায্যে আমরা দিশাকে খুঁজতে পারি। আরও গভীরে আমাদের পৌঁছানো তো অসম্ভব ছিল। শুধু অসম্ভবই নয়, আমরা একেবারে কানাগলিতে ঘুরছিলাম। ম্যাডাম, এই গল্পে একটা ক্যারেক্টারের লেট এন্ট্রি আছে যার এখনো পর্যন্ত কখনো নাম ওঠেনি। সে কে? সুনিতা কাটকার। অরবিন্দ কাটকারের সাথে কোনো সম্পর্ক? কেই সুনিতা কাটকার? ওর বোন? বোন নয়, বউ। বউ? প্রথম বউ। 9 বছর আগে অরবিন্দ আর সুনিতার বিয়ে হয়েছিল। অরবিন্দ, তার মা মালা আর সুনিতা সেই ঘরেই থাকতো যেখানে এখনো থাকে। আপাতত সুনিতা ওর বাপের বাড়িতে আছে নিজের বাচ্চাদের নিয়ে। বাচ্চাও আছে ওর? হ্যাঁ ম্যাডাম। কারোর থেকে কিছু লুকোয়নি ওরা। আমরা সকলেই এটা জানতাম যে অরবিন্দর আগে একটা বিয়ে হয়েছিল। ঈশাও জানে সেটা? দিশাও জানে এটা। তো তোমার ওখানে না থাকার এটাই কারণ। এখানে থাকো মায়ের কাছে। হ্যাঁ। আমাদের বাড়ির পার্সোনাল ব্যাপার নিয়ে আমার মেয়ে দিশাকে কি করে খুঁজে পাবেন আপনারা, সেটা কি বলবেন আপনি? প্রভাদেবী, দিশাও আপনার পরিবারেরই মেয়ে। আর এই কেসটাকে নিয়ে যত এগোনো হচ্ছে, আপনার ওপর সন্দেহ কম হওয়ার পরিবর্তে আরও বাড়ছে। যেই ব্যাপারটা আমরা ঘুরে ঘুরে এতদিন বাদে জানতে পেরেছি, সেই ব্যাপারটা আপনি এক লাইনে আমাদেরকে বলে দিতে পারতেন। সময় আর পরিশ্রম দুটোই বাঁচত, কিন্তু এরকমটা করলেন না। বলিনি এই জন্য কারণ দিশার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারটা আমরা সুনিতার থেকে নিজেরা জেনে নেব। আপনাদের কিছু বলতে হবে না। যেমন করে হোক বার করে নেব যে সুনিতা কাটকার ওর স্বামী অরবিন্দ কাটকারের অন্য স্ত্রী নেহা অরবিন্দ কাটকারের বোন দিশার নিখোঁজ হওয়ার সাথে কি সম্পর্ক রয়েছে। হ্যালো। সুনিতা দেবী, হ্যাঁ বলছি। আমি সাব ইন্সপেক্টর যোগেশ যোশী বলছি, নন্দবাড়ি পুলিশ স্টেশন থেকে। বলুন। আপনি কি জানেন যে দিশা মিসিং? কে দিশা? কার কথা বলছেন আপনি? আপনি চেনেন না যে এই দিশা কে? একদমই না, আমি তো নামটাই প্রথমবার শুনলাম। কে ও, কি হয়েছে কিছু বলবেন আপনি? স্যার, আসলে কেউ জিজ্ঞেস করেনি তাই আমি বলিও নি। আমি তো আকরামের ব্যাপারেও তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু তবু আমরা জেনে গেছি। দিশার ফ্ল্যাটের ব্যাপারেও তোমার থেকে জানতে চাইনি, কিন্তু তবু আমরা জানতে পেরেছি। এমনকি তোমার দুটো বিয়ের ব্যাপারেও তোমার থেকে জানতে চাইনি, কিন্তু তবুও আমরা জানতে পেরেছি। এই কেসে কেউই অনাগত অতিথি নয়, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক রয়েছে। আই এম শিওর তোমার এই দুটো বিয়ের এই কেসের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। কি করে স্যার? আমি তো কোনো কথা লুকিয়ে যাইনি। আর এটা তো কোনো বোম তৈরির সিক্রেট ফর্মুলা নয় স্যার। একটা বোম তো আজকে ফেটে গেছে অরবিন্দ, আর তার এফেক্ট সুনিতার সঙ্গে সঙ্গে একটু একটু আমাদের উপরেও এসছে। মানে মানে এই যে সুনিতা জানতোই না যে তুমি আরেকটা বিয়ে করেছো, আর এই দ্বিতীয় বিয়েটার জন্য তোমার একটা বাচ্চাও আছে। মানে স্যার, স্যার আপনারা সুনিতার সঙ্গে কথা বলেছেন? কারণ তুমি আমাদের সাথে কথা বলনি। যদি তুমি আমাদের সাথে কথা বলতে, আমরা ওখানে ফোন করতে যেতাম না। 9 বছর আগে তুমি সুনিতাকে বিয়ে করেছিলে, আর 7 বছর আগে বিয়ে করেছিলে নেহাকে। নেহা, তার মা প্রভা আর দিশা তোমার প্রথম স্ত্রী সুনিতা আর আয়ুষের ব্যাপারে সবকিছু জানতো, কিন্তু তোমার প্রথম স্ত্রী সুনিতা নেহার ব্যাপারে কিচ্ছু জানতো না। আশ্চর্য না? হ্যাঁ স্যার, আমি সুনিতাকে কিছু বলিনি। আর এটাই কি কারণ তুমি নেহাকে নিজের বাড়ি নিয়ে যেতে পারোনি? হ্যাঁ, সেটা তো বটেই।
নিজের মায়ের কাছে বন্দুকটাকে তুমি ফায়ার করছিলে? তুমি আমাকে বলেছিলে যে তোমার মা নাকি নেহার এগেনস্টে। হ্যাঁ স্যার, সেটা বলেছি। আমি আপনাদের কি বলতাম বলুন? যেটা যেটা ঘটেছে আর যেমন যেমন আছে সেই মতো বলো। দিশা এমন কি জানতে পেরেছিল যেটা ওর জানা উচিত ছিল না? দিশা অন্য সবার মতোই আগে থেকে জানতো স্যার যে আমার প্রথম স্ত্রী হলো সুনিতা। এসব তুমি আমায় এখন বলছো? আমি বিয়ের আগে তোমার কাছে কিছু লুকোতে চাইছিলাম না। আর সুনিতা এখন আবার প্রেগনেন্টও হয়ে পড়েছে। নেহা, প্লিজ না বলো না। এটা তুই কি করে বসলি নেহা? এটা কি নেহা দিদি, আমাদের না বলেই কোর্ট ম্যারেজ করে নিলে, তাও আবার একটা বিবাহিত লোকের সাথে? একবার তো আমার সঙ্গে কথা বলতে পারতিস। মা, অরবিন্দ আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কত ভালোবাসে। প্রথম বউকে তো এখনো ডিভোর্স দেয়নি, আর এখন বিয়ের পর তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। দিশা, ওর কিছু নিজস্ব অসুবিধা আছে, ও এভাবে ডিভোর্স দিতে পারবে না। দিদি, আমরা হিন্দু, আর আমাদের আইনের মতে একটা ছেলে আর মেয়ে একবারই বিয়ে করতে পারে। প্রথম বিয়েটা বৈধ, কিন্তু পরের বিয়েটা কোর্ট মেনে নেয় না। কিন্তু আমরাও তো কোর্ট ম্যারেজই করেছি। দিদি, ম্যাজিস্ট্রেট কি জানতো ওনার প্রথম বিয়ের ব্যাপারে? না, তাই তো? কাল যদি কোনো সমস্যা হয়ে ওঠে না, না তুমি গিয়ে কোর্টে কিছু বলতে পারবে, তারপর সম্মান নিয়ে টানাটানি, সেটা ভালো। দিশা, তুই বুঝতে পারছিস না। মা, আমরা দুজন একে অন্যকে খুব ভালোবাসি, আর বিয়েটা শুধু কোর্টে নয়, মনে হয়। ভালোবাসার শক্তি অনেক, দিশা। হ্যাঁ, ছিল আমার সমস্যা, আমি না বলছি না। কিন্তু আমরা সব অ্যাডজাস্ট করে নিয়েছিলাম স্যার, সবকিছু ঠিকঠাক চলছিল। আপনারা কেন সুনিতার সঙ্গে কথা বলতে গেলেন? কেন আমাদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়লেন? সমস্ত গন্ডগোল করে দিলেন আপনারা। সবকিছু কি সেই সবকিছু? এমন কি সমস্যা ছিল যে জন্য সুনিতার থেকে আলাদা হতে পারোনি? স্যার, আমার সমস্যা এটাই ছিল যে সুনিতার কাছ থেকে নেহার কথাটা লুকোনোর ছিল, ব্যাস। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? ওই নেহাটাকে এ বাড়িতে আনবি? তোর ওই ট্রাভেলের ব্যবসাটার কথা ভেবেছিস কখনো? মা, আমি নেহাকে ভালোবাসি। ওই ভালোবাসাটা কি ভেজে খাবি? আরে 2 মিনিটও লাগবে না সুনিতার তোকে জেলে পাঠানোর জন্য, তার উপরও মা হতে চলেছে। আর তোর এই ট্রাভেলের বিজনেসটা না, সবটাই ওর বাপ দিয়েছে, সব কেড়ে নেবে তোর কাছ থেকে। মা, আমার এত কথার দরকার নেই, আমি নেহাকে ভালোবাসি, ব্যাস। আরে কি যে করিস তুই! আরে বিয়েটা কি পুতুল খেলা? পছন্দ হলো বাড়িতে নিয়ে এলাম, পছন্দ হলো না বের করে দিলাম। দেখ, কান খুলে শুনে রাখ, নেহা এই বাড়িতে পা ফেলবে না। ওই সুনিতা যেন একটুও জানতে না পারে যে তুই এত বড় কাণ্ড করেছিস। আর এই ব্যাপারে আমি একটুও ভুলবো না বলছি। আর কেন ভুলবো? আরে তুই তো মরবি, আর আমাদের সবাইকে নিয়েই মরবি। কেন লুকিয়েছো আমার কাছ থেকে মা? হ্যাঁ, চুপ করে আছো কেন বলো? আমি অরবিন্দকে নেহার থেকে দূরে রেখেছিলাম। তুমি অরবিন্দকে সরিয়ে রেখেছিলে না আমার থেকে সত্যিকে? সুনিতা, দেখো, তুমি মা হতে চলেছিলে, যদি তোমার কিছু হয়ে যেত আমি সহ্য করতে পারতাম না। আর এই বিষয়টার তো কোনো মানেই নেই, তো বলে কি লাভ? কিচ্ছু না। কিছু না? অরবিন্দ আর ওই মহিলার একটা মেয়ে আছে, আর তুমি বলছো কিছু না? তোমরা আমাকে কিছু বলনি কেন? না তুমি না অরবিন্দ, কেউ বলেনি। তোমরা আমাকে ভাবছোটা কি? আমি কে? আমার দৃষ্টিতে অরবিন্দর একটাই বউ, আর সেটা তুমি। এই পুরো ব্যাপারটা মাথা থেকে বের করে দাও। তোমার জায়গা কেউ নিতে পারবে না, এটা আমি কথা দিচ্ছি। এই ফ্যামিলি ড্রামা যাই হোক, একটা ব্যাপার তো পরিষ্কার যে দিশা নিজে নিখোঁজ হয়নি, ওকে নিখোঁজ করা হয়েছে জবরদস্তি, এখান থেকে অথবা এই পৃথিবী থেকে। স্যার, মার্ডার হলে মোটিভটাও খুব স্ট্রং হবে। কার লাভ হতো? এই সুনিতার উপর আমার একটু ডাউট হচ্ছে স্যার। এরকম কি করে হতে পারে যে গত 7 বছর ধরে স্বামীর আরেকটা সংসার চলছিল? আরে ম্যাডাম কিছু জানতোই না, কোনো খবরই ছিল না। আমি জানতাম না, আর না আমাকে কেউ বলেছে। কিন্তু আপনি খোঁজ নিয়েছিলেন সুনিতা, আপনি খোঁজ নিয়েছিলেন আপনার স্বামী কোথায় যায়,
কার কাছে যায়, আর হয়তো এই পরিপ্রেক্ষিতে আপনার দিশার সঙ্গে দেখা স্যার হয়। এটা একদম মিথ্যে। যে দিশার কথা আপনি বলছেন তাকে একদমই আমি চিনি না। দাদা একটা কাজ করুন, আপনি এটা প্যাক করে রাখুন, আমার হাজবেন্ড এসে নিয়ে যাবে, উনি পেমেন্ট করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা ঠিকানাটা দিয়ে দিন। আচ্ছা, অরবিন্দ কাটকার ওনার নাম, এই কাছেই ওনার অফিস, আপনি ওখানেও পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, অরবিন্দ ট্রাভেলসে তাই না? হ্যাঁ একদম, আমি আসি তাহলে। এরকম কি করে হতে পারে যে গত 7 বছর ধরে এই স্বামীর আরো একটা সংসার চলছিল আর এই ম্যাডামের কোনো খবরই ছিল না, কিছু জানতোই না, এবং সেই পক্ষের বিয়েতে একটা বাচ্চাও আছে, সেই দিকে সবাই জানে, কিন্তু সুনিতা কিচ্ছু জানে না। ব্যাপারটা অদ্ভুত না স্যার? অদ্ভুত তো বটেই। তাহলে সুনিতা কি জানতে পেরেছিল? তাহলে ওই কি দিশাকে... স্যার এরকম নয় তো যে আসল টার্গেট নেহা ছিল আর দিশাকে ভুল করে তুলে নিয়েছে হয়তো? তাহলে স্যার দিশাকে গার্ডেন অব্দি ফলো করেছিল? মিস্টেকেন আইডেন্টিটি। দিশাকে নেহা ভেবেছিল। মনে হয় না এটা সম্ভব, কেননা দিশা নিজের বাড়ি থেকে নয়, বাড়ি থেকে 15 মিনিট দূরত্বে নিখোঁজ হয়। এরকম নয় যে ও বাড়িতে ঘুমোচ্ছিল, সেই সময় বাড়িতে কেউ এলো আর ভুল করে ওকে নিয়ে গেল। অ্যাড্রেস লেখো, কাজটা আজকেই হয়ে যাওয়া চাই। স্যার হতে পারে ভুলটা হয়তো সুনিতাই করেছে, বা সেই লোকেরা যাদের সুনিতা হায়ার করেছিল। আর স্যার যেটা আকরাম বলছিল যে দিশা গেটের বাইরে অন্য কারোর সাথে কথা বলছিল, এটা তো আমার মনেই হচ্ছে স্যার যে দিশাকে তো কেউ নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এবার ও কার রাস্তায় ছিল, সে কেন সরিয়েছে, কিভাবে সরিয়েছে, এগুলো তো খুব শীঘ্রই আমাদের সামনে চলেই আসবে। কিন্তু আপাতত স্পটলাইট সুনিতার উপর ফেলা যাক স্যার। সুপারি কাকে দিয়েছিলে? একদিকে আমি একটা মিথ্যের মধ্যে ছিলাম, 7 বছর ধরে আমার হাজবেন্ডের আরেকটা সংসার চলছিল, আর আপনি আমাকে বলছেন ওনার দ্বিতীয় স্ত্রীর বোনকে আমি খুন করিয়েছি, আর যাকে আমি কোনোদিনও দেখিনি। হয়তো এটাই ভুল হয়েছে। এই দেখা না দেখার চক্করে আপনি ভুল লোককে খুন করিয়েছেন। মারতে চেয়েছেন নেহাকে, কিন্তু খুন হয়েছে দিশা। দিশার লাশটা কোথায়? আরতি, সুনিতার ফোন লোকেশনে তো সেরকম কিছু পাচ্ছি না আমি। স্যার সুপারি হয়তো ফেস টু ফেস দেওয়া হয়েছে। হতে পারে, তবে আরতি আমাদের কিন্তু সন্দেহ করার মতো একটা ডিটেল আছে, আর সেটা হলো এই, দিশা নিখোঁজ হওয়ার পরের দিন মানে 13ই ফেব্রুয়ারি থেকে সুনিতার ফোন লোকেশন সাতারা নয়, ওয়াহি। স্যার দিশাকে কিডন্যাপ করার পরেও আন্ডারগ্রাউন্ড চলে গেছিল হয়তো ওয়াহিতে, এই অপেক্ষায় যে সলভ না হয়ে এই কেসটা কবে বন্ধ হয়ে যায়। মানে 13ই ফেব্রুয়ারি থেকে সুনিতার ফোন লোকেশন সাতারা নয়, ওয়াহি। স্যার দিশাকে কিডন্যাপ করার পরেও আন্ডারগ্রাউন্ড চলে গেছিল হয়তো ওয়াহিতে, এই অপেক্ষায় যে সলভ না হয়ে এই কেসটা কবে বন্ধ হয়ে যায়। সুনিতা, হ্যাঁ সব নিয়েছো তো ঠিকঠাক? হ্যাঁ বাবা, আমি সব দেখেছি। আর পৌঁছেই ফোন করো কিন্তু, ভুলে যেও না। হ্যাঁ বাবা, এমন করছো যেন প্রথমবার আমি যাচ্ছি। আর এই যে বাবু শোনো, দিদা দাদুকে যেন বিরক্ত করো না, ঠিক আছে? ঠিক আছে বাবা। আপনি ভাড়া করা গুন্ডার সাথে আদৌ ফোনে কথা বলেননি। আপনি সরাসরি সামনে কথা বলেছেন, ডিল করেছেন, দিশাকে মারতে বলেছেন। কিন্তু যাকে আমি চিনি না তাকে কেন খুন করাতে যাব? আপনার ওকে জানার তো দরকার নেই। আপনার কাজ ছিল ওকে মারা, আর আপনি সেটাই করেছেন। আপনি শুধু এটাই জানতেন যে নেহা আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রী, যে আপনার জায়গাটা নিয়েছে। আপনি খুনিদের নেহাকে মারার জন্য সুপারি দিলেন, কিন্তু খুনিরা ভুল করলো। ওরা নেহার বদলে দিশাকে মারলো। আগে না। আগে হ্যাঁ, আর এটা হয়েছিল 12ই ফেব্রুয়ারি। কিন্তু 13 তারিখ সকালে আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল করেছেন। সেই জন্য আপনি জিনিসপত্র গোছালেন আর সোজা চলে গেলেন আপনার বাপের বাড়িতে, তাই তো? প্লিজ চুপ করুন, চুপ করুন। আমার বাপের বাড়ি যাওয়ারই ছিল না। প্ল্যানটা হঠাৎই তৈরি হলো যখন আমার শাশুড়ি জোর করলো। জোর করেছিল, একটু বেশি জোর করেছিল, তাতে ওই দিনই 13ই ফেব্রুয়ারি আমি বাপের বাড়ি যাই। আচ্ছা সুনিতা, তুমি আর আয়ুষ আজই বাপের বাড়ি ঘুরে এসো। গাড়ির জন্য আমি অরবিন্দকে বলেছি। কিন্তু মা, আজকেই হঠাৎ করে কি ব্যাপার, কি হয়েছে? তুমি বারবার বলছিলে না আমি বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যাব, তাই আমি ভাবলাম আমি আজই তোমায় বাপের বাড়ি পাঠাই। কিন্তু মা, আজকে আমার ইচ্ছাই নেই। সুনিতা, যখন তুমি ওখানে পৌঁছবে মন টন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও ফটাফট প্যাকিং করে নাও, গাড়ি এলো বলে। এভাবে জোর করে কোনোদিন মা পাঠায়নি। কি জানি কোনো আর্জেন্ট ছিল, জোর করেই পাঠিয়েছিল। হঠাৎই প্ল্যান হলো আর আমাকে পাঠিয়ে দিলেন। আরে যা জিজ্ঞেস চলুন, করার চলুন, এই বাড়িতেই জিজ্ঞেস করুন, কেন নিয়ে যাচ্ছেন আমায় থানাতে? আরে বাবা রে বাবা, কি দিনকাল পড়লো। সব বউরা তো বলে যে শাশুড়ি বাপের বাড়িতে পাঠাতেই চায় না।
আর আমি আমার বৌমাকে বাপের বাড়িতে আরাম করতে পাঠিয়েছি, তাহলে আমি খারাপ? কথাটা ভালো খারাপ নিয়ে নয় মালা দেবী, কথাটা 13ই ফেব্রুয়ারির সকালের। 13ই ফেব্রুয়ারি সকালে আপনার বাড়িতে কি ঘটেছিল যে আপনি আপনার নাতি আর আপনার বৌমা সুনিতাকে গাড়িতে করে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দিলেন? বৌমাকে আরাম করতে বাপের বাড়ি পাঠিয়েছি, সেটা দোষ হয়ে গেল? কোন দোষ? কোন দোষের কথা বলছেন আপনারা? আপনি পরিষ্কার করে বলুন স্যার। 12ই ফেব্রুয়ারি রাতে এই ধরো 11:30টার আশেপাশে যখন নেহা টেনশন এসে তোমায় ফোন করেছিল, তুমি তখন বাড়িতে ছিলে? হ্যাঁ। তার আগে সারা দিন তুমি দেখা করেছিলে দিশার সঙ্গে? না। সেদিন বিকালে দিশা তোমার বাড়ি এসেছিল বা ওকে আনা হয়েছিল? দেখ নেহা, তোকে আমার দিব্যি একটা সত্যি কথা বলবি? কি চলছে অরবিন্দ আর দিশার মধ্যে? আমি জানি না মা। আকরামদা, দিশার জামাইবাবু তার সাথে ওর মা এবং ওর প্রথম পক্ষের বউকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? দিশার ব্যাপারে কিছু জানা গেছে না? সেই সব তো কিছু জানি না, তবে 3 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিছু তো ঘটেছিল মালা দেবী, না হলে আপনি 13ই ফেব্রুয়ারি সকালবেলা আয়ুষ আর সুনিতাকে সোজা বাপের বাড়ি পাঠালেন কেন? হ্যাঁ হয়েছিল, কিন্তু অনেক আগে হয়েছিল। মুখ্যপন্নার চরমে চলে গিয়েছিল আমার অরবিন্দ, কোর্টে গিয়ে ওই নেহাটাকে বিয়ে করে এসেছিল। কিন্তু বিয়েটা তো 7 বছর আগে হয়েছিল। 12ই ফেব্রুয়ারি কি হয়েছিল? মেরে ফেলে অরবিন্দ, ওই দিশাকে মেরে ফেলে। অরবিন্দ আর রাজু গাড়ি নিয়ে বাড়ি এলো, দুজনেই ভয়ের চোটে কাঁপছিল। মা, আমি ওকে মেরে ফেলেছি। কিন্তু কেন? কাটকা ট্রাভেলস। রাজু শোন, তুই গাড়িটা এই গার্ডেনের সামনে নিয়ে চলে আয়। আজ এই ঝামেলাটাকে মিটিয়ে ফেলতেই হবে। কিন্তু দাদা, মার্ডার করাটা কোনো ব্যাট বল খেলা নয়। আরে শুধু অপেক্ষা করতে থাকলে কোনো কাজের কাজ আমরা করে উঠতে পারবো না, বুঝতে পারছিস? আর দেখ, আজকের দিনটা খুব ভালো, আমি আমার মোবাইলটাও বাড়িতে ফেলে এসেছি। তুই এই ব্যাপারটাকে না গুড লাক বলে ধরে নে, আর তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আয় এখানে। রাজু, আজ হঠাৎ করে আমাকে ডাকলে কেন? তুই খালি আমাকে এটা বল যে ও কি বেরোচ্ছে? দিশা। জামাইবাবু, তুমি এখানে? আরে আমি জাস্ট এখান দিয়ে যাচ্ছিলাম, এই কাছে একটা পার্টি আছে, তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তুমি এখানে? কোথাও না, বাড়ি যাচ্ছি, আকরামের সাথে দেখা করতে ও এসেছিলাম। আচ্ছা, আমিও বাড়ি যাচ্ছি, চলো আমার সঙ্গে। চলো। ঠিক আছে, চলো। আরে দিশা, তোমার ফোনটা একটু দেবে? আমাকে একটা আর্জেন্ট ফোন করতে হবে, আমি ফোনটা বাড়িতেই ফেলে এসেছি। হ্যাঁ জামাইবাবু, নাও। থ্যাংক ইউ।
মা, লাশটার কোনো ব্যবস্থা করতে পারিনি। আমার ফোনটা বাড়িতে ফেলে গেছি তো। নেহা ফোন করবে। ও ফোন করবে আর তুই ওখানে যাবি? মা, আমাকে যেতেই হবে। লাশটাকে পিছনে রেখে দে। কাল সকালে সুনিতা আর আয়ুষকে আমি বাপের বাড়ি পাঠাবো। তারপর কাল রাতে লাশটাকে ঠিকমতো ব্যবস্থা করিস, বুঝলি? মহাবালেশ্বরের রাস্তায় একটা কনস্ট্রাকশন সাইট আছে, যেখানে বেশ কিছুদিন ধরে কোনো কাজ হচ্ছিল না। 13 তারিখ রাতে আমরা দিশার বডিটা ওখানে পুঁতে দিই। চলো সেইখানে। তার বডিটা এখন ওখানে নেই। তাহলে দাদা, সব টেনশন শেষ। কি হয়েছে? আর দিশার বডি থেকে কোনো গন্ধ আসবে না। কি করেছিস তুই? কালকে রাত্রিবেলা আমি ওখানে গেছিলাম, একটা কুকুরকে মেরে কবরটা খুঁড়ে কুকুরটাকে সেখানে শুয়ে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিয়েছি। কিন্তু কেন? কেন মানে, আরে দাদা, লাশের গন্ধের সঙ্গে সঙ্গে কুকুরের গন্ধ আসবে। লোকে কবরটা খুললে কুকুরটাকে দেখবে, অন্য কিছু ভাববেই না। কিন্তু কুকুরের বডির নিচে তো দিশার বডিটাকেও দেখতে পেয়ে যাবে। গাধা কথা কার? কে বলেছিল ওই মূর্খ রাজুটাকে ওখানে পাঠাতে? মা, এখন কি করতে হবে সেটাই বরং বলো। সেটাও বলতে হবে নাকি? আরে গাধা, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে লাশটা বের করতে হবে। আরে নমস্কার মাসিমা, কেমন আছেন? অনেকদিন পর যে মনে পড়লো। গেরিশ, আমার সাহায্য চাই। আরে মাসিমা, আপনি একবার বলে তো দেখুন, আপনার জন্য আমার জানও হাজির আছে। কত লাখ লাগবে? লাখ নয়, লাশ। লাশ? গিরিশ আর রাজু মিলে ওখানে গিয়ে মাটি খুঁড়ে লাশটা বার করে। গিরিশ দিশার লাশটা নিয়ে নিজের খেতে চলে যায়, রানদেড়ে। এই গিরিশ আর রাজুকে এক্ষুনি তোলো। স্যার। স্যার। তাহলে অরবিন্দ, কেন? দিশা বেঁচে থাকলে তোমার কি ক্ষতি হতো, আর ওকে মেরে ফেলে তোমার কি লাভ হলো? স্যার, ব্ল্যাকমেল করছিল ও আমাকে। আপনি ওর অ্যাকাউন্টে যতগুলো টাকা দেখেছেন সমস্ত টাকা আমার কাছ থেকে হাতিয়েছিল। কি ব্যাপার নিয়ে ব্ল্যাকমেল করতো তোমায়? আমার স্ত্রী সুনিতা নেহার ব্যাপারে একেবারে কিছুই জানতো না। আর দিশা জানতে পেরে গিয়েছিল যে সুনিতা কোথায় থাকে, সে কে, আমার কে হয়। স্যার, এই দিশা নিজের মুখ বন্ধ রাখার জন্য আমার কাছ থেকে টাকা চাইতো, আমাকে হুমকি দিত যে সুনিতাকে গিয়ে সবকিছু বলে দেবে। আপনি এক কাজ করুন, এটা প্যাক করে রাখুন, আমার হাজবেন্ড এসে নিয়ে যাবে। অরবিন্দ কাটকার, এই কাছেই ওনার অফিস, তো আপনি ওখানেও পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। দিশা আমার পিছনে পড়ে গিয়েছিল। ও এটাও জানতে পেরে গিয়েছিল যে এই যে আমার ট্রাভেলের ব্যবসাটা, সেটা সুনিতার বাবা আমাকে যৌতুক হিসেবে দিয়েছেন। স্যার, এই ভয় যে সুনিতা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে বাপের বাড়ি চলে যাবে। আমি নেহাকে আমার বাড়িতে নিয়ে যাইনি, আর এই দিশা এই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল। জামাইবাবু, দিশা, এখন আবার কি চাই তোমার? জামাইবাবু ভেতরে যেতে বলবে না? দিশা, তুমি এরকমটা কেন করছো? আরে জামাইবাবু, আমাকে সুনিতা দিশা দেখা করাও। দিশা, লাখ লাখ টাকা তুমি নিয়ে নিয়েছো, আমার কাছে আর তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। 5 লাখ বাকি, লাস্ট 5। তোমার চক্ষু লজ্জা নেই না? আমি তোমার জামাই বাবু, তোমার দিদির বর। বর? আইনের চোখে তুমি কোনো বরঠন নও, ফ্রড একটা ফ্রড। শুধু আমার নেহাদিকে না, ভেতরে যে সুনিতা দি আছে না, তুমি তার সাথেও ফ্রড করেছো। কাল যদি এই কথাটা কোর্টে ওঠে, তুমি তো তোমার হাত তুলেই খালাস। পরিষ্কার সবাইকে জানিয়ে দেবে যে আমার দিদির সাথে তোমার কোনো সম্পর্কই ছিল না, আর কোর্ট তো তোমার কথাই শুনবে। কিন্তু তারপর কি? হ্যাঁ, পুরো দুনিয়া আমার নেহা দিদিকে বাজে বলবে, রক্ষিতা বলবে। ওর সম্মান, তোমার সম্মান, আর তোমার বিজনেস সব ঠিকঠাক থাকবে। আর এর মূল্য 5 লাখ। তো কাল বিকেল 5টার মধ্যে আমার 5 লাখ টাকা চাই, তার মানে চাই। বুঝেছো?
কখনো 1 লাখ চাইতো, কখনো 2 লাখ, কখনো 3 লাখ, কখনো 4 লাখ। সেদিন 5 লাখ চাইলো। 2 বছরের লাখ লাখ টাকাও হাতিয়েছিল। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম স্যার, ক্লান্ত হয়ে পড়েছিলাম টাকা দিতে দিতে, ক্লান্ত হয়ে পড়েছিলাম এরকম ভয় ভয় বাঁচতে। আর এটা এখনকার কথা নয় স্যার, অনেকদিন আগে আমি ঠিক করেছিলাম যে ওকে আমি শেষ করে দেব। সেদিন সুযোগটা পেয়ে গেলাম, তাই মেরে দিলাম। আরে মূর্খ, যদি ওই নেহাটাকে বিয়ে না করতিস তাহলে আজ এই দিন দেখতে হতো না। না মা, তুমি জোর করে আমার বিয়েটা সুনিতার সঙ্গে দিয়েছিলে। তার একটাই কারণ যে ওর বাবার অনেক টাকা। কিন্তু আমি তো এই বিয়েটা করতে চাইনি। যদি আমি সেদিন না করতে পারতাম তাহলে আজ এমনটা হতো না। যদি তুমি দিশাকে খুন করা থেকে নিজেকে বিরত রাখতে তাহলে এই দিনটা দেখতে হতো না। অনেক সময় পাবে তোমরা মা ছেলেতে, ভালো করে ভেবে দেখো যেটা করেছো ভুল করেছো, তাহলে আত্মশুদ্ধি হবে। মানে আপনি আমার মতো বুড়ো মানুষকে জেলের ভিতরে পাঠাবেন? আগে হ্যাঁ, কেননা আপনি লাশটাকে গায়েব করতে পুরো প্ল্যানটা দিয়েছেন। আচ্ছা বলো তো, কলটা কে করেছিল? যা আমাকে আর নেহাকে করা হয়? আমি তোমার উপর কত ভরসা করেছিলাম, তোমায় কত ভালোবেসেছিলাম। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি নেহা, কিন্তু দিশা আমাকে ব্ল্যাকমেল করছিল। যদি তুমি আমাকে ভালোবাসতে, আমার উপর ভরসা করতে, তো অনেক আগেই প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে, আর দিশার ব্যাপারেও আমাকে বলতে। দিশা আমার বোন ছিল, আমার ছোট বোন। ও জানি অন্যায় করেছিল, কিন্তু এখন তো আমি ওকে জিজ্ঞাসা করতে পারবো না যে ও এরকম কেন করলো। আমি শুধু এটাই জানি যে ও আমাদের বাড়ির প্রদীপ ছিল, যাকে তুমি নিভিয়ে দিয়েছো। আমি ওকে চিনতাম না, কোনোদিন দেখাও করিনি। ও আমাকে দেখেনি কোনোদিন। দিশা আমাকে চিনত, কিন্তু আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না। একটা ঘটনা, একটা সময় কত জিনিসকে বদলে দেয়। ব্ল্যাকমেলের ভয়ে তাতে অতিষ্ঠ হয়ে একজন সাধারণ মানুষ ক্রিমিনাল হয়ে গেল। নিজের সমস্যা মেটানোর জন্য একটা মানুষকেই খুন করে ফেললো। কিন্তু ও যা নিজে করলো, দ্বিতীয় বিয়ে প্রথম স্ত্রীকে না ডিভোর্স দিয়ে, সেটাও তো আইনের চোখে একটা অপরাধ, তাই না? ও তো নিজেকে ব্ল্যাকমেল করার মতনই একটা কাজ করেছিল। দিশা ছাড়াও তো ওকে অন্য কেউ ব্ল্যাকমেল করতে পারতো। একেবারে ঠিক বলেছ তোমরা। কখনো কখনো মানুষ নিজেই পরিস্থিতি তৈরি করে, নিজের নির্বুদ্ধিতায় এমন কাজ করে যাতে অন্যায়ের জন্ম হয় না বুঝেই। এই কেসে অরবিন্দ তার প্রথম স্ত্রীর কাছে দ্বিতীয় স্ত্রীর ব্যাপার গোপন করে, যেটা দিশার কাছে একটা সুযোগ এনে দেয় ব্ল্যাকমেল করার। কবে বুঝবে মানুষ যে অপরাধ একদিন না একদিন হাজার লুকোনো সত্ত্বেও প্রকাশ পেয়ে যায়, এর হাত থেকে কোনো রেহাই নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.